হাসিনার সবচাইতে বড় মাথা ব্যথা কি জানেন? এখন সবচেয়ে বড় মাথা ব্যথা সে টাকা পয়সা নিয়ে কই পলাবে, সে কই নিরাপদে থাকবে। তবে তারে তো আমি অনেক গালমন্দ করছি, আজ আমি ওর একটা বুদ্ধি পরামর্শ দিব, কিন্তু এখন না, ভিডিওর শেষে দেবনি, তার আগে দেখে নিই সে কেমনি মাংকি সিপায় পড়লো। হ্যাঁ, মে মাসের 3 তারিখে আমেরিকা কাটাল রানী হাসিনার হাতে ভিসা ব্যান ধরাইয়া দিয়া 21টায় ওয়াশিংটন থেকে লন্ডনে ফিকা দিছিল, মনে আছে তো? কাটাল রানী এই ভিসা নীতির খবর চাপা রাখছিল, কিন্তু 3 সপ্তাহ পরে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন সাহেব সারা দুনিয়ার কাছে খবরটা চাউর করে দিল। কাটাল রানী এটা যদি চাউর না করে দিত তাহলে কাটাল রানী কিন্তু চাপা রাখতো। এই খবরটা কেন সে চাপে রাখতে চাইছিল, এটা বুঝতে হইলে আর একটা খবরের দিকে দৃষ্টি দিতে হবে। কি সেই খবর? আপনারা নিশ্চয়ই শুনছেন যে সম্প্রতি আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিকভাবে বাড়ছে। এতকাল সৌদি আরব ছিল, মানে মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের 1 নম্বর উৎস। গত কয়েক সপ্তাহে সেইটাকে বিট কইরা দিছে আমেরিকা থেকে আসা রেমিটেন্সের পরিমাণ। আমেরিকা থেকে কেন রেমিটেন্স কম আসে জানেন? আর মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্স কেন বেশি আসে জানেন? এটার একটা কারণ আছে, কিন্তু মজার কারণ। আসেন সেটা দেখি। আমেরিকায় অধিকাংশ বাংলাদেশি সাধারণ চাকরি বাকরি করে, যেগুলোকে বলা হয় ব্লু কলার জব। তারা তাদের সন্তানদের সেখানে বড় করেন, স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে তারা আমেরিকায় তাদের সাধ্যমতো বাড়ি বা ফ্ল্যাট কেনাকাটা করেন। বাড়ির মর্টগেজ, খাওয়া দাওয়া, চিকিৎসা, এখানে কিন্তু খুব খরচের ব্যাপার। মানে আমি তো এখানে থাকি ইউরোপে, আমি এখানেও বুঝি প্রচুর খরচ হয়। তো এইগুলো ব্যয় নির্বাহ করে দেশে পাঠানোর মতো বিশেষ অর্থ তাদের কারো হাতেই থাকে না। এছাড়া তারা মনে করেন যে তাদের সন্তানাদি ভবিষ্যতে আমেরিকাতে স্থায়ীভাবে থাকবেন, ফলে তাদের ভবিষ্যৎ বাংলাদেশে না, বরঞ্চ আমেরিকাতেই। ফলে তাদের সঞ্চয়ের একটা বড় অংশ বাংলাদেশে না পাঠায় আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন। যেভাবেই তারা করেন, সেটা বাড়িতেই করেন, স্টক মার্কেটেই করেন, বা যেভাবেই করেন, সেটা আমেরিকাতেই তারা বিনিয়োগ করেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যারা অস্থায়ীভাবে কাজ করার জন্য যান, তারা আশা করেন না যে ওই দেশে তারা স্থায়ীভাবে থাকবেন, কারণ এসব দেশে আসলে স্থায়ীভাবে থাকার বা নাগরিকত্ব লাভের বিশেষ কোনো সুযোগ নাই, অনেক কঠিন কিন্তু সেইখানে। ফলে তাদের অর্জিত বেশিরভাগ আয় তারা দেশে পাঠায় দেন। এ কারণেই সৌদি আরব বাংলাদেশের রেমিটেন্সের সর্ববৃহৎ উৎস হওয়ার অবাক হওয়ার কিন্তু কিছু নাই। ওই যে আবদুল্লাহ আবু সাইদ বলছিল না যে আমেরিকা থেকে কেন পাঠায় না, হ্যাঁ, তাহলে কিবান কিবান করবে সে। হ্যাঁ, তো বেড়া বুঝেই না যে আমেরিকা থেকে কেন কম পাঠায়, সৌদি আরব থেকে কেন বেশি পাঠায়। বেটা বুঝেই না, এই ইকোনমিক্সের মিনিমাম একটা ধারণা তার মাথায় নেই, বাংলাদেশের মাথা হইয়া বসে আছে। বিশাল না বড় নাকি বুদ্ধিজীবী, যাই হোক, বাদ দেন। এই যে এই মধ্যপ্রাচ্যকে ফিসে ফেলা বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সে কারণে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান এই যে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, ধারণা করছে যে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার হওয়া টাকাটা রেমিটেন্স হিসেবে ফেরত আসছে। এই যে দেখেন তো, আমেরিকা সহ অন্যান্য দেশে টাকা পাচার তো গত কয়েক মাসে হয় নাই, তাই না? দেশের টাকা অবৈধভাবে বিদেশে পাঠায় যেই যে বিভিন্ন দেশে বেগম পাড়া করে উঠছে, সেটা তো গত 9-6 মাসের ব্যাপার না, বরং ঘটছে বেশ অনেক বছর ধরে, হাসিনা ক্ষমতা আসার পর থেকে বা তারও আগে থেকে। যারা এই টাকা পাচার করে পাঠাইছিল তারা সেখানে স্থায়ীভাবে টাকাটা রাখার জন্যই তো পাঠাইছিল, তাই না? তো তাইলে হঠাৎ করে এই টাকা ফেরত আনার কারণ কি? এ বিষয়ে আমার যেটা ধারণা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ধারণা এইটার প্রধান এবং সম্ভবত একমাত্র কারণ হচ্ছে আমেরিকার ভিসা নীতি। আপনারা জানেন হাসিনা জাপান থেকে আমেরিকায় গেছিল কোনো অফিসিয়াল এজেন্ডা ছাড়াই। আমেরিকান সরকারের কোনো কর্মকর্তা, তার সিনেটর, তার কংগ্রেসম্যান, কারোর সাথে কিন্তু হাসিনার কোনো পূর্ব নির্ধারিত মিটিং ছিল না। তার সফরকালে এই ধরনের কোনো মিটিং আসলে ঘটেও নাই। এমনকি আমেরিকায় তার স্বাগত জানানো বা বিদায় জানানোর জন্য কোনো সরকারি প্রোটোকল দেওয়া হয় না। এইসবের অ্যারেঞ্জমেন্ট কিন্তু বহু আগে থেকে নির্ধারিত করা থাকে, বিশেষ করে সফরটা যখন হয় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান লেভেলের। বিশ্বব্যাংকে বাংলাদেশের 50 বর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানে কাটাল রানী গেছিল না, সে ধরনের অনুষ্ঠান সরকার প্রধান লেভেলে কেউ সাধারণত যায় না। রাষ্ট্রদূত বা বড়জন মন্ত্রী পর্যায়ের লোকেরাই এই প্রোগ্রামগুলোতে প্রতিনিধিত্ব করে। এত সব জানার পরে আমেরিকার দলবল বেন্দা হাসিনা পুরো 1 সপ্তাহ বৈশা ছিল। কেন ছিল জানেন? আমরা জানি বেশ কিছুকাল ধরে হাসিনার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়েন চলতেছে। হাসিনা হয়তো ভাবছে যে ওয়াশিংটন গিয়া সেই ঈদকালের মধ্যে আবার নিকাটা পাকা করে আসবে আর কি, নানাভাবে আমেরিকার মন ভজাইতে চেষ্টা করবে। আর সে কাজে সফল না হইলে আমেরিকায় তার একটা তারসিরা পুত্র আছে না, জয়, ওই যে ডাকাত, যে কুত্তা নিয়ে বসে থাকে সবসময়,
তো ওই তার পাচার করা অবৈধ টাকা পয়সা অন্য কোথাও সরায় নেওয়ার বন্দোবস্ত করবে। তো সফরের যে শেষ প্রান্তে এসে আসে একটা জলজ্জান্ত ভিসা ব্যান খাবে, এটা সে স্বপ্নেও ভাবে নাই। এই চরম দুঃসংবাদটা জানার পরে সে চূড়ান্তভাবে নিশ্চিত হইল যে আমেরিকার সাথে তার সারাসারি স্থায়ী হইয়া গেছে, ইদ্যৎকাল শেষ। এ ভাঙা কাছের বাসন আর জোড়া লাগবে না। সে বুঝতে পারলো যে আমেরিকায় পাচার করার টাকা রেখা দেওয়া বিপজ্জনক, কারণ মার্কিন সরকার সেটা বাজেয়াপ্ত করতে পারে। এই বিশাল অঙ্কের টাকা তাই অতি দ্রুত অন্যত্র পাঠাই দিতে হবে। সে তার যাত্রা সঙ্গীতের কঠোরভাবে নির্দেশ দিল এই ভিসা নীতির সংবাদ যেন গোপন থাকে, যাতে করে কেউ কিছু টের পাওয়ার আগেই টাকা পয়সা আমেরিকার বাইরে পাঠায় দেওয়ার ব্যবস্থা করতে পারে। তো শেয়ারের উপরে তো শেয়ার থাকে, তাই না? তো তার যারা অতি ঘনিষ্ঠ লোকজন যারা টাকা পয়সা আর তারাও পাচার করছে, তো এই খবরটা জানছে, তারাও চিন্তা করলো যে তাদের পাচার করা টাকা আমেরিকায় রাখলে তো জয় বাংলা হয়ে যাবে। র্যাবের উপর স্যাংশন দেওয়ার পর থেকে আমেরিকা তো একের পর এক হাসিনার উপরে চাপ দিতেছে, তাই না? কিছু কিছু বাকশালী এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা আমেরিকায় টাকা রাখাটা নিরাপদ মনে করে নাই। ভিসা নীতির আগে থেকেই তারা কেউ কেউ তাদের সম্পত্তি বিক্রি করে অন্যত্র টাকা সরাই নিতেছিল। আমাদের কাছে কিন্তু বিক্ষিপ্তভাবে খবর আসতেছিল, আমরা নিশ্চিত হইতে পারতেছিলাম না। তো ভিসা নীতির পরে এই প্রক্রিয়াটা আরও দ্রুততর হয়েছে এবং এখন প্রতিফলিত হইতেছে আমেরিকা থেকে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের বৃদ্ধিতে। যে বিশাল পরিমাণে টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করা হয়েছে তার অল্প অংশই ফেরত আসছে রেমিটেন্স হিসেবে, বাকিগুলো সম্ভবত সুইজারল্যান্ড বা অন্যান্য দেশে সরায় নেওয়া হয়েছে। আমরা জানতে পারছি যে কাঁঠাল রানী শীঘ্রই কোনো এক সুতায় সুইজারল্যান্ড যাবে। আমার কথাটা খেয়াল রাখেন, সুইজারল্যান্ড যাচ্ছে কিনা খেয়াল রাখবেন। এই গভীর সংকটের সময় সে যে কেন সেখানে যাবে সেটা নিশ্চয়ই আপনাদের বুঝে নিতে অসুবিধা হচ্ছে না, বুঝতে পারতেছেন, তাই না? সাবাস। কিন্তু এইভাবে আমেরিকা থেকে টাকা অন্যত্র পাঠাইলে কাঁঠাল রানী আর তার স্পেন্সাররা কি সেটা ভোগ করতে পারবে? কি মনে হয়? যেই টাকা আমেরিকা থেকে রেমিটেন্স হিসেবে সরাইতেছে সেটা আমেরিকা গেছিল পাচার করা টাকা হিসাবে। তো এই অবৈধ অর্থ পাচার করাকে ইংরেজিতে বলে মানি লন্ডারিং। আমেরিকার আইনে শুধু না, বাংলাদেশের আইনেও মানি লন্ডারিং একটা শাস্তিযোগ্য অপরাধ। পৃথিবীর যে কোনো দেশে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। তো রেমিটেন্স হিসাবে যেহেতু পাঠাইছে, তাইলে একটা ব্যাংকিং চ্যানেলে পাঠাইছে, তাই না? লাইসেন্সধারী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে, অথবা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকে পাঠাইছে বাংলাদেশে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে। তো অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট খুঁজে বের করা আমেরিকার গোয়েন্দা সংস্থার জন্য খুবই সহজ একটা ব্যাপার। আমেরিকার এই মানি লন্ডারিং আইনে ইউএস কোড সেকশনের 1956 অধীনে সর্বোচ্চ 20 বছরের জেল এবং $5 লক্ষ জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। দেখেন, তবে এটা ইন্টারেস্টিং জিনিস, মজার জিনিস। এটা মনে রেখেন যে টাকা পাচার করা ব্যক্তি এই টাকায়, এই পাচার করা টাকায় যতগুলো লেনদেন করছে তার বিরুদ্ধে ততগুলো মামলা হবে। ধরেন একটা ব্যক্তি 10 বারে অবৈধভাবে অর্জিত টাকা আমেরিকা আনছে এবং 5 বার সেই অর্থ আমেরিকার বাইরে পাঠাইছে, তাহলে মোট লেনদেন কত? 10 বার আর 5 বার, তাই না? 10 + 5 মানে 15 বার। তার মানে তার 15টা লেনদেন, তার বিরুদ্ধে 15টা কেস হবে, একটা না। তাইলে অঙ্ক কইসা দেখুন কত বছর জেল হইতে পারে আর কত টাকা জরিমানা গুনতে হইতে পারে কাঁঠাল রানী আর তার স্পেন্সারদের। তো কাঁঠাল রানী এখন বলছে যে 20 ঘন্টা প্লেনে চইরা আটলান্টিক পাড়ি দিয়া সে আর আমেরিকায় যাবে না। 20 ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পার হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসা যায় না। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, অনেক মহাদেশ আছে। সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করব আর বন্ধুত্ব করব। এমনও হইতে পারে যে তার ভিসা অলরেডি বাতিল হয়ে গেছে, ফলে তার আমেরিকায় যাওয়াই আর সম্ভব না। মানে আঙ্গুর ফল টক, আমি উহা খাই না, কিন্তু তার পোলা কেন আমেরিকায় বসে থাকে? ওরা আসতে কও দেশে। কিন্তু আমেরিকায় না গেলে কি আমেরিকার আইন তার বা তার লেসপেন্সারদের পিছু ছাড়বে না। তো টাকা পাচারকারীদের ধরার জন্য উন্নত দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাসমূহ সারা দেশে কিন্তু জাল পাইতে বসে আছে। হাসিনার ঠোলা গলছিল না, ইন্টারপোল দিয়ে আমারে ধরে নেওয়া যাবে ফ্রান্স থেকে। হ্যাঁ, ওই ইন্টারপোলের সহযোগিতায় তারা যৌথভাবে এই সমস্ত পাচারকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তার করবে, করে তারপরে নিয়ে যাবে নিজের দেশে। এই দেখেন ইন্টারপোলের একটা খবর, যেখানে তারা বলছে যে পৃথিবীর 22টা দেশের সাথে সমন্বিত প্রচেষ্টায় 2021 সালের জুন থেকে সেপ্টেম্বরে সংগঠিত একটা অপারেশনে তারা মানি লন্ডারিং এর সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। দেখ বেটা, হ্যাঁ, আমারে ধরে নিয়ে যাবি তুই ইন্টারপোল দিয়া? হ্যাঁ, ফ্রান্স থেকে দেখ কারে কে ধরে, দেখ রে আসি না। হ্যাঁ, তুমি আর তোমার সাঙ্গপাঙ্গরা যে দেশের সম্পদ বছরের পর বছর সুইসা নিয়ে বিদেশে পাচার করছো আর ভাবছো কিছুই হবে না। হ্যাঁ, আর তারপরে
প্রজন্মের পর প্রজন্ম এই অর্থ সম্পদ ভোগ করতে পারবা? এখন এই যে দুনিয়া জোড়া পাতা জটিল জালে আটকা পড়ছো, সেটা থেকে ছুটবা কিভাবে? ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে। আর আমেরিকার থেকে টাকা তো বাইরে পাঠায় দিলা, কিন্তু সে টাকা রাখবা কোথায়? বাংলাদেশে তো তোমার গতি জয় বাংলা হয়ে যাওয়ার সময় হয়েছে। দেশে যে টাকা ফিরে আনছো সেটা দেশে রাখলে তো জয় বাংলা হয়ে যাবেই, পশ্চিমা দুনিয়া তো রাখতে পারবা না। এই যে সুইজারল্যান্ড যাইতেছো, মনে রেখো সুইজারল্যান্ড কিন্তু 2002 সাল থেকে পাচার করা টাকা ফেরত দিতেছে। এই যে দেখো, সব হিসাব পাক্কা কইরা রাখছি কিন্তু। হ্যাঁ, এত সুজা না, আমরা ভাল শুন না। হ্যাঁ বুঝছ, ভাবছো যে বগুড়ার ভাষায় কথা বলি সেজন্য এগুলো ভাল শুন না, এগুলো আমরা ভাল শুন না। এটা সময় আসছিল যখন দুনিয়ার বিভিন্ন স্বৈরশাসক সুইজারল্যান্ডে কালো টাকা রাখতো, সেই দিন গুজার গিয়া, সেই দিন বাঘে খাইছে। হ্যাঁ, সে খবর কি তোমার আর তোমার লাসপেন্দারদের কাছে আছে? নাই, আমাদের কাছে আছে। ইন্ডিয়া রাখবা? হ্যাঁ, ও আচ্ছা, ওই যে কম্বলসর গাজী গোলাম মোস্তফার কথা খেয়াল আছে? যে ওই রিলিফে তোমার বাপের কম্বলটা মাইরা দিছিল। হ্যাঁ, তো ইন্ডিয়া এসে টাকা রাখছিল, চোরাই টাকা। তো ওইটা উদ্ধারের জন্য কলকাতা থেকে গাড়িতে করে দিল্লি যাইতেছিল, পথের ট্রাকের চাপায় সে আর তার সমস্ত পরিবারের সকল সদস্য জয় বাংলা হয়ে যায়। তার কম্বল চুরির পুরো টাকায় যায় মায়ের ভোগে। আমি এটা নিয়ে একটা এপিসোড করছিলাম, এই যে এটা তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গরা ইন্ডিয়া ভাইগে গেলে তোমাদের টাকার অর্ধেকটা যাবে মোদির ভোগে আর বাকি অর্ধেক যাবে মায়ের ভোগে, এটা হিসাব রেখো। ওইভাবে গাড়ি চাপা দিয়ে মারবে। অনেকে কয় তুমি রাশিয়ায় যাবা বেলারাশিয়ায় যাবা। তাই? আচ্ছা দেখি। হ্যাঁ, $3.5 বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুতিনের কাছ থেকে কিনছো $13 বিলিয়ন। মানে এই প্রজেক্টটা তোমরা দুইজনে চুরির পার্টনার, সেটা ভাইবা পুতিন তোমার জায়গা দিতে পারে, কিন্তু একটু এদিক সেদিক করলে কিন্তু তোমার জয় বাংলা কইরা দিবে। দেখো না, তার সঙ্গে যাদের হিসাবের গড়বড় হয় তাদের কিভাবে জানলা দিয়ে ফিক্কা ফেলায় দেয়। সে কিন্তু বন্ধু আছিল, সে ফিক্কা ফেলায় দিছে জানলা দিয়া। হ্যাঁ, পুতিনের কিন্তু 1 নম্বর ল্যাসপেন্সার আছিল, তারেও কিন্তু ছাড়ে নাই পুতিন। তাছাড়া তুমি রাশিয়ায় যাবা পলাতক হিসাবে, সিন্দুক ভর্তি টাকা দিয়া। পুতিন ভালো করেই জানে যে আমেরিকা তোমার পিছে লাইগা আছে, সুতরাং সে যদি বলে তোমার সিন্দুকগুলি ক্রেমলিনে রাইখা তারপরে তুমি যাও, তুমি কি করবা? সেখানে তো তোমার পুলিশ নাই, র্যাব নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নাই, আদালত নাই, বাঙ্গ প্রগতিশীলরা নাই, মোদি নাই, সুপ্পু নাই, শামীম ওসমান নাই, মোটা বেনজিন নাই, মোটা আজিজ নাই, এনএসএফ নাই, কুমড়া পটাশ নাই, কিছুই নাই। পুতিন অন্যের সিন্ধুক এইভাবে মাইরা খায় জয় বাংলা কইরা দিয়া। এভাবে সে বিশাল সম্পদের মালিক হয়েছে, যার আনুমানিক মূল্য $200 বিলিয়ন। এই যে দেখো, তোমার মতো পলাতকের সিন্ধুক যে প্রথম সুযোগে এসে জয় বাংলা কইরা দিবে, সেটা বুঝতে কি বেশি বুদ্ধির দরকার আছে? তবে চীনে যাওয়ার কথা চিন্তা করতে পারো। আফটার অল তাদেরকে তো অনেক প্রজেক্ট দিছো, যার দাম দফায় দফায় বাড়াইছো, সেটা ভাগাভাগি করে তাদের সঙ্গে খাইছো। তবে মনে রাখবা, চীনের কোনো ডোমেস্টিক অ্যাসাইলাম আইন নাই, কিন্তু তোমারে ইউএনএইচসিআর অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কাছে আবেদন করতে হবে। এই যে এইভাবে, বুঝছাও? আমি তো অ্যাসাইলাম পাওয়া লোক, পুরান পাপি, আমি জানি আর কি এটা কেমনে হয়। তো মুশকিল হইলো যে অ্যাসাইলাম পাইতে হইলে জাতিসংঘের কাছে তোমাকে প্রমাণ করতে হবে তুমি নিজের দেশে নির্যাতিত বা নিপীড়িত। তুমি তো নিজেই নির্যাতনকারী এবং নিপীড়ক, তুমি কিভাবে উল্টা জিনিস প্রমাণ করবা? তাও আবার জাতিসংঘের কাছে, যারা বারে বারে তোমার কালা কানুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রতিবাদ করছে। তুমি কি ভাবছো ইউএনএইচসিআর তোমার অ্যাপ্লিকেশন প্রসেস করবে? জিন্দেগিতে করবে না। আর তারা যদি সেটা না করে, তুমি চীনে থাকবা কেমনে? হ্যাঁ, তোমার টাকা পয়সা আছে প্রচুর, লুটপাট কইরা তো দেশের রক্ত মাংস অস্থিমজ্জা কিছুই বাকি রাখে নাই। টাকা পয়সা এমনই মারছো যে এখন বিদ্যুতের জন্য তেলই কিনতে পারতেছো না, অথচ ওপেনলি মিথ্যা কথা বলতেছো যে দুনিয়ায় তেলের ব্যাপক সংকট, কেনাটাই মুশকিল। এই যে ভাবখানা এমন, এই যে আমার পকেটে তো টাকা আছে অনেক, হ্যাঁ, কিন্তু দোকানে তো মাল নাই, তাই কিনতে পারতেছি না। অথচ বিশ্ববাজারে তেলের দাম কমছে, নিম্নমুখী। এই যে দেখেন, কত বড় লজ্জাহীন মিথ্যাবাদী, নিজে করছে সীমাহীন লুটপাট, দেশের রিজার্ভ ফাঁকা কইরা দিছে, আর আমাকেও দিতেছে অসহনীয় লোডশেডিং, আবার একই সাথে বলতেছে দেশের বিশাল উন্নয়ন করছে। ও আচ্ছা, আলাপে ফিরে আসি তো। তো কাটাল রানী, আমি কিন্তু জানি যে লুটের টাকা ব্যবহার করে তুমি হয়তো দুনিয়ার কোনো একটা জায়গায় কোনো একটা ফুটাফাটার মধ্যে হান্দায় থাকতে পারবা কিছুকাল। আমরা বগুড়ার ভাষায় কই শুলটির মধ্যে হান্দায় থাকবা, কিন্তু তোমার জন্য যারা জাল ফেলছে তারা কিন্তু 80 ফুট মাটির নিচে থেকেও তোমারে টেনে তুলে আনবে। অতীতে সেরকম ঘটনা কি ঘটে নাই? ঘটছে। আর আমেরিকার তার মিত্র দেশগুলো যখন তোমরা খুঁজে বাইর করার অভিযান চালাবে, আমরা তখন একটা শক্তিশালী চোর দমন কমিশন, সদক, হ্যাঁ, ওইটা বানায় তোমার লেসপেন্সারদের পিছনে লেলায় দেবো, তোমার পিছনে লেলায় দেবো। তাহলে তুমি কই থাকবা? টেনশন নিও না,
আমার উপরে ছাইরা দাও মেহুনা, আমি যা কমু আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগিনীরা মাইনে নেবে, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মাইনে নেবে। বিশ্বাস না হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো। তুমি বিশেষ নিরাপত্তায় থাকবা জেলখানায়, মামলার রায় হইলে কয়েদির পোশাক পরবা, ওই যে ডাক্তার না, আর সশ্রম কারাদণ্ড হইলে জেলখানার টয়লেট পরিষ্কার করবা। দেশটাকে তো পায়খানা বানাইছো, সেইটার কিছু যদি পরিষ্কার করতে পারো তাহলে দেশের মানুষ ক্ষমা করলেও করতে পারে। ইতিহাসের শাস্তি ভয়ঙ্কর হাসিনা, তুমি কখনোই ভাবো না এই দিন তোমার আসবে, ভাবছো এভাবেই চালায় যাবা তুমি। ইতিহাসের ওই শাস্তির জন্য তৈরি হও, তোমার সময় চলে আসছে, আর বেশি দেরি নাই। বাংলাদেশের মানুষের মুক্তি সমাগত, তোমার দিন শেষ।